মরে যাবে। আর মেরো না প্লিজ, ছেড়ে দিন ভাইয়া ওনাকে প্লিজ। ধূসর মুহূর্তের জন্য থেমে যায়। ইচ্ছের স্পর্শ, কাপা চোখ, সেই কণ্ঠস্বর। ধূসর ধীরে ধীরে হাত নামিয়ে নেয়, যেন বাস্তবতা ধাক্কা দিয়ে ফিরিয়ে নিয়ে আসে তাকে। ধূসর আফনানকে ছেড়ে দেয়ই ঠিকই, কিন্তু চোখে মুখে এখনো আগুনের শিখা। ধীরে ধীরে ইচ্ছের দিকে ফিরে তাকায়। ইচ্ছে তখনও কাঁপছে, চোখে ভয় কোকিয়ে উঠে বলে, প্লিজ আর না, মরে যাবে প্লিজ ভাইয়া ওনাকে ছেড়ে দিন। ধূসর একটুকু না থেমে ইচ্ছেকে কোলে তুলে নেয়। চারপাশ স্তব্ধ, শুধু ইচ্ছের কাঁপুনি আর সবার স্তব্ধ দৃষ্টি। ধূসর সোজা কাজীর সামনে গিয়ে বসে পড়ে সিংহাসনের মতো সোফায়। কোলে তখনও ইচ্ছে। তারপর ঠান্ডা গলায় কিন্তু রাগে ধুকভুক করতে থাকা চোখে জয়কে বলে, তোর সোকল্ড ভাই আর ওর সম্মানিত আব্বাজানকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে জয়। আরেক সেকেন্ড ওরা থাকলে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। আশেপাশে যারা ছিল সবাই থমকে তাকিয়ে থাকে এই দৃশ্যের দিকে। কেউ সাহস করে কিছু বলতে পারে না। ধূসর তার নির্ভুল আত্মবিশ্বাস আর এক রোখা চাহনিতে চারপাশের এক অদৃশ্য শাসনের রেখা টেনে দেয়। ইচ্ছের মুখে কোনো কথা নেই, কিন্তু ধূসরের চোখে এক জ্বালাময়ী ঘোষণা যেন বাজছে, এই মেয়েটাই আমার, আর আজকের রাতে পৃথিবী উল্টে গেলেও এই মেয়ে আমার হবে। ইচ্ছে তখনও ধূসরের বুকে মাথা রেখে নিঃশব্দের চোখ বন্ধ করে আছে। মনে মনে স্বস্তির শ্বাস ফেলে ইচ্ছে। সকাল 6:03। বাহিরে তখন নিস্তব্ধ এক পরিবেশ, যেন প্রকৃতি নিজেই গভীর নিঃশ্বাস ফেলে দিন শুরু করছে। পূর্ব আকাশে নরম সোনালি আলো ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। পাখিরা জেগে উঠেছে, কখনো শালিক, কখনো দোয়েল, আবার কখনো চঞ্চল কাকের ডাক ভেসে আসছে দূরের দিগন্ত থেকে। পুকুরের জলে ধীরে ভেসে বেড়াচ্ছে সাদা পালকের রাজহাঁসের দল। মাঝে মাঝে তারা সম্মিলিতভাবে ডাকছে একটি অদ্ভুত কিন্তু সুরেলা সঙ্গীত সৃষ্টি করে চলছে তারা। মির্জা বাড়ির আঙ্গিনায় বিশাল শিউলি গাছটি যেন রাতে তার সমস্ত ফুল ঝরিয়ে দিয়েছে। মুক্তার দানার মতো ঝরে পড়া সেই শিউলি ফুলগুলি আঙ্গিনার চারপাশে ছড়িয়ে এক অদ্ভুতপূর্ণ শুভ্রতায় ঢেকে দিয়েছে পুরো মাটি। সেই স্নিগ্ধ ফুলের সুবাস মুগ্ধ করছে চারিদিক। বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি, তবু সেই প্রশান্তির পর্দা ভেদ করে ভেতর থেকে ভেসে আসছে অস্থিরতা। মির্জা বাড়ির অভ্যন্তরে তখন ভিন্ন এক দৃশ্য। বাইরে প্রশান্ত প্রকৃতির বিপরীতে ভেতরে বিরাজ করছে উৎকণ্ঠা আর কান্না। নারীকণ্ঠের এক দীর্ঘশ্বাসে ভেসে আসছে আকুল হাহাকার। কারো মা, কারো বোন অথবা প্রিয়জনের জন্য কেঁদে চলছে তারা। কখনো গলা চেপে কান্না, আবার কখনো হঠাৎ চিৎকার করে উঠে বুক চাপড়ে। ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি ছড়িয়ে গেছে সেই কান্নার তরঙ্গ। বাহিরের পুরুষরা একে একে জড়ো হচ্ছে। কেউ মাথা নিচু করে বসে, কেউ বা পায়চারি করছে নীরবে, কেউ ফোনে কথা বলছে উৎকণ্ঠার কণ্ঠে। আর সেই সব কিছুর মাঝখানে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পেঁচিয়ে ধরছে এই রাজকীয় বাড়িটিকে। যেন একটা নিঃশব্দ ঝড় তার আগমনের বার্তা দিয়ে যাচ্ছে এই শান্ত সকালেই। রোকসানা মেয়েকে এক ঝলক দেখে নিজেকে আর শান্ত রাখতে পারে না। এক রাতের আতঙ্ক, উৎকণ্ঠা, শূন্যতা সব একত্র হয়ে বুক ফাটানো কাঁদনে পরিণত হয়। ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার বলে, তুই ভালো আছিস মা? তোর কিছু হয়নি তো? তোর কিছু হলে আমি বাঁচতাম না। আর ইচ্ছে মায়ের সান্নিধ্যে এসে যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলে। বুকের ভেতরে জমে থাকা ভয়, লজ্জা, দুঃস্বপ্ন একসাথে ঝরে পড়ে অশ্রু হয়ে। ইচ্ছেও কাঁদতে কাঁদতে বলে, আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। দূরে একটু আড়ালে দাঁড়িয়ে ইয়ানেত ও রফিক তালুকদারের চোখে এক ধরনের কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে হৈমন্তী ও ধূসরের দিকে। তাদের মুখভঙ্গিতে অসন্তুষ্ট আর সন্দেহ স্পষ্ট। ঠিক তখনই হৈমন্তী ধীরে ধীরে এগিয়ে আসে ধূসরের দিকে। কোনো কথা নয়, কোনো ভূমিকা নয়, এক ঝটকায় ধূসরের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়, এমনভাবে যেন সব রাগ, অভিমান, অসহায়তা সব কিছু সেই এক চড়ে ঢেলে দেয়।
হঠাৎ ছন্দপতন ঘটে যায় পরিবেশে। রোকসানা আর ইচ্ছে থমকে যায় হৈমন্তীর এমন কাণ্ডে। ইচ্ছে মাথা তুলে তাকে দেখে ধূসরের গাল লাল হয়ে উঠেছে, কিন্তু চোখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু গভীর নীরব এক দৃষ্টি, যা কিনা কারো চোখ এড়িয়ে যায় না। আলো আধারিতে ভরা ঘরের এক কোণে দাঁড়িয়ে ধূসর, চোখে রাজ্যের ক্লান্তি, হৃদয়ের ঝড়। এমন সময় ওপাশ থেকে হৈমন্তীর ভারী কণ্ঠে কথাগুলো শোনা যায়, কিন্তু কণ্ঠে অভিমান নয়, যেন বিস্ময়, যেন বুক ফাটা যন্ত্রণা। তুমি ইচ্ছেকে উদ্ধার করতে গিয়েছিলে ধূসর, তাহলে কেন বিয়ে করলে? চোখ ভিজে উঠে হৈমন্তীর, ঠোঁট কাঁপে। তুমি কি একবারও মনে করনি তোমার বাবা মা এখনো বেঁচে আছে? আমরা আছি ধূসর, আমাদের সম্মান, আমাদের সমাজ, কিছুই মনে পড়লো না তোমার? ধূসর চুপ করে থাকে, বুকের ভেতর আগুন জ্বললেও ঠোঁট থেমে থাকে। অনেক কিছু বলতে চায়, কিন্তু মাকে ঠিক এমন সময় ভেঙে দিতে চায় না ধূসর। তবু সেই নীরবতা ভেঙে ফেলে হৈমন্তী নিজেই। এবার আর্তনাদের মতো গর্জে ওঠে। ইচ্ছেকে ডিভোর্স দেবে। আমি মরিরাকে কথা দিয়েছি, তোমার বিয়ে ওর সাথেই হবে। আমি এই বিয়ে মানি না ধূসর, কিছুতেই না। ধূসরের চোখ মুহূর্তেই লাল হয়ে যায় মায়ের এমন কথায়, যেন চোখের সামনে কেউ তার অস্তিত্বকে অস্বীকার করছে। বুক ধকধক করে ওঠে, শরীরের রক্ত যেন এক ঝটকায় মাথায় উঠে আসে। তীব্র রাগে দাঁত চেপে ধূসর এক পা এগিয়ে যায়, গলায় দম চাপা গর্জন। আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আমি ইচ্ছাকে কখনোই ছাড়বো না মা, কখনো না। ধূসরের গলা কাঁপে, কিন্তু কণ্ঠে নিঃসংশয় দৃঢ়তা। তুমি সব পারো ভুলে যেতে, আমি না। আমি তাকে ভালোবাসি, শুধু আজ থেকে না, মরণের আগ পর্যন্ত। আর আমার মরণ হবে তখনই যেদিন ওর চোখে আমার জন্য এক ফোঁটা অনুভব থাকবে না। ধূসর একটানা বলে চলে, চোখের পানি জমলেও কণ্ঠে কোনো ভাঙ্গন নেই। ইচ্ছেকে আমি শুধু ভালোবাসি না, আমি জানি, আমি তাকে বুঝি, আমি তাকে নিঃস্বার্থভাবে চাই। ইচ্ছে আমারই থাকবে। এই ভালোবাসার ওপর কেউ রাজনীতি খেলার চেষ্টা করলেই আমি সে রাজনীতিকেও শেষ করে দেব। ঘরে নেমে আসে নিস্তব্ধতা, শুধু ধূসরের শ্বাস প্রশ্বাস, যেন তীব্র কোনো যুদ্ধের শেষ ধ্বনি। হৈমন্তী কিছুক্ষণ নীরব তাকিয়ে থাকে। ছেলের চোখে চোখ ছিল না কোনো অহংকার, ছিল না হুমকি, ছিল শুধু অভিমানের ভেজা তীব্র ভালোবাসার সুর। ইয়ানের তালুকদার একদম গম্ভীর গলায় বলে ওঠেন এমন সময়। হৈমন্তী, এইসব বিষয়ে তুমি ভেবে কোনো লাভ নেই। ঘরের মেয়ে ঘরে থাকাই তো সর্বোত্তম। আমাদের এই সিদ্ধান্তই সবার মঙ্গল বয়ে আনবে। ইয়ানের সাহেবের কণ্ঠে ছিল এক রকম স্নেহতা, যেন অনেক ভেবেচিন্তেই কথা বলছেন। রফিক সাহেব সরাসরি কিছু না বললেও মুখভয় বলছে তিনি সন্তুষ্ট এই সম্পর্কে, তারও পছন্দ হয়েছে। কিন্তু হৈমন্তী তালুকদার সেই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা স্বরে বলে ওঠেন, তাহলে বুঝলাম আমার মতামতের এখানে কোনো মূল্য নেই। আমার ইচ্ছা, আমার আপত্তি সবই অবান্তর। চোখ মুখে বিস্ময়, ক্ষোভ আর হতাশা ছায়া নিয়ে ধীরে ধীরে আবার বলেন হৈমন্তী, তোমরা তাহলে সত্যি মনে করো আমার কোনো মতামতের প্রয়োজন নেই? আমি কেবল এই পরিবারের একজন স্ত্রী, যার কাজ কেবল চুপ করে সিদ্ধান্ত মেনে নেওয়া। আমার ছেলে, আমার আদরের ছেলে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর সেখানে আমার একটুকু কথা বলার অধিকার নেই। কণ্ঠে ছিল এক গভীর আক্ষেপের সুর, কিন্তু চোখ দুটি জ্বলছিল অভিমানে। তারপর নিজেকে আর সামলাতে না পেরে দৃঢ় কণ্ঠে বলে ওঠে নিজের স্বামীর উদ্দেশ্যে, এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। ঈশিতার বাবা, আপনি দয়া করে দ্রুত গাড়ির ব্যবস্থা করুন। আমি আজই বাড়ি ফিরতে চাই, এক্ষুনি। এই বলে রাগে, অভিমানে আর অপমানে হনহন করে ঘরের ভিতরে ঢুকে পড়েন হৈমন্তী। দরজাটা ভেতর থেকে ধপ করে বন্ধ করে ফেলেন। বাইরে রয়ে গেল নীরবতা, আর ইয়ানের তালুকদারের মুখে এক নিঃশব্দ উত্তাপ। এত সবের মধ্যে নীরব হয়ে বসে আছে রোস্তম মির্জা। বাইরের বিশৃঙ্খলা, চারিদিকে চিৎকার, কান্না আর উত্তেজনার মাঝেও যেন একা তিনি ডুবে আছেন নিজের গভীর চিন্তায়। চোখের নিচে কালশিটের দাগ, কপালে ভাঁজ, গাল ভর্তি ক্লান্তির ছাপ, সব মিলিয়ে রোস্তম মির্জা যেন এক জ্যান্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে বসে আছেন ঘরের এক কোণে। চোখে কোনো রাগ নেই, অভিমানও না, আছে কেবল এক ধরনের বিষণ্ণতা। নিজের ছেলের বিয়ে, জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটি,
যেখানে তিনি চেয়েছিলেন হাস্য উজ্জ্বল মুখে অতিথিদের পাশে দাঁড়াতে, ছবি তুলতে, নাচ গানে মাতোয়ারা হতে, সেই আনন্দ আজ বিষাদে পরিণত হয়েছে। আর এই বিষাদের উৎস কেউ আর নয়, স্বয়ং তার রক্তের সম্পর্কের মানুষ আলিম মির্জা। ভাগ্নির উপর এমন অমানবিক আক্রমণ, এমন নোংরা ষড়যন্ত্র যে নিজের ভাই করে, তা রুস্তম মির্জার পক্ষে মেনে নেওয়া দুর্বিষহ। তার নিজের পেটের ভাই না হলেও রক্তের সম্পর্কের কাছের মানুষ তো ছিল। সেই মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কিভাবে নিজের রক্ত, নিজেরই আত্মীয়ের জীবনে এমন কালো অধ্যায় রচনা করতে পারে? বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে তার মাথায়। বারবার নিজেকে অপরাধী ভাবছে, আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোথাও না কোথাও তিনি ব্যর্থ পরিবারকে একসাথে রাখতে পারেননি, চোখে আঙ্গুল দিয়ে দেখতে পারেনি এই ভয়াবহতা আসতে চলছে। কেউ হয়তো বলতেই পারে তার কিছু করার ছিল না, কিন্তু একজন অভিভাবক, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে তার মন মানছে না এই যুক্তি। রুস্তম মির্জার পাশে বসে জয় নিজের ছেলে, যার আজ নতুন জীবনের শুরু হওয়ার কথা ছিল, ছেলের চোখে আনন্দের কোনো রং নেই, আছে দুশ্চিন্তা। আর বাবার কাঁধে হাত রেখে তাকে শক্ত থাকার কথা বলা। জয় কাপা গলায় বলছে, আব্বা প্লিজ এমন করো না, আমরা একসাথে সামলে নেব, সবাই আছে পাশে। আপনি ভেঙে পড়লে আমরা কি করে সামলাবো? রুস্তম মির্জা স্ত্রী জাকিয়া মির্জার চোখে জল টলমল করছে, অথচ মুখে এক কঠিন শক্তি নিয়ে তিনি রোকসানা আর ইচ্ছের পাশে বসে আছেন, যেন মা হয়ে সমস্ত যন্ত্রণা নিজে গিলে অন্যদের মতামতে জড়িয়ে রাখতে চায়। তিনি বলছেন, কান্না থামাও সানা, যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন একসাথে, এটাই বড় কথা। মির্জা ভাই যা করেছে তার বিচার হবেই, কিন্তু তোমরা ভেঙে পড়লে চলবে না। আমাদের এখন নতুনভাবে শুরু করতে হবে। রোকসানা ঠোঁট কামড়ে কান্না চেপে রাখছেন, আর ইচ্ছে চুপচাপ বসে আছে, মাথা নিচু, চোখ দুটি লাল, যেন সব কিছুর পরেও তার নিজের কোনো অনুভূতি নেই, শুধু এক অপার শূন্যতা ঘিরে রেখেছে তাকে। জাকিয়ার কথাগুলো যেন কানে ঢুকছে ঠিকই, কিন্তু হৃদয়ে পৌঁছাতে পারছে না। পুরো বাড়িটা তখন কেমন নিস্তব্ধ হয়ে গেছে। বাইরে যত গলাবাজি, উত্তেজনা, প্রশ্ন আর উত্তরের ভেতর ততটাই ভারী এক নিস্তব্ধতা, যেন চারপাশ শোকের ছায়ায় ছড়িয়ে পড়েছে। এমন একটি পরিবার যারা এক সময় সুখ সম্প্রীতির প্রতীক ছিল, আজ সেখানে বিশ্বাসের ভাঙ্গন, রক্তের বিশ্বাসঘাতকতা আর নীরব কান্না। রুস্তম মির্জা মাথা নিচু করে ফিসফিসিয়ে বললেন, আমি তো ভাবতেই পারিনি আমাদের ঘরেই এমন এক ভয়ঙ্কর সাপ লুকিয়েছিল। জয় তার বাবার হাত চেপে ধরে বলে, আব্বা আপনি আমাদের শক্তি, আপনি ভেঙে পড়লে আমরা হারিয়ে যাব। এসবের মাঝে সময় থেমে থাকে না, বরং সময় যেন খুব ধীরে ধীরে চলতে থাকে। প্রতিটি মুহূর্ত দগদগে হয়ে ওঠে, আর ইচ্ছের জন্য সবাই এক এক করে নিজের নিজের জায়গা থেকে দাঁড়াতে শুরু করে। আর রুস্তম মির্জা, তিনি তার দীর্ঘ জীবনের এক অন্ধকার অধ্যায় শুরু দেখছেন, যেখানে যুদ্ধ শুধু বাইরের না, ভেতরেরও। এখন শুরু হবে প্রতিশোধ, বিচার আর সম্পর্কের নতুন করে সংশয়। আকাশে ভোরের আলো ফুটে ওঠে, তবে সূর্যের আগমন এখনো হয়নি। সারা ছাদ জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, চারিদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডাক আর সকালের হিমেল বাতাস। সেই বাতাসে ধূসরের রেশমি চুল এলোমেলো হয়ে উঠছে। চোখে তার দূরের বাগান বাড়ির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকা, সেখানে দূরে কোথাও হয়তো হারিয়ে যাওয়া সময় কিংবা একটি নাম, ইচ্ছে। ধূসর দু হাত পকেটে ঢুকে স্থির দাঁড়িয়ে, ঠোঁটে কোনো শব্দ নেই, চোখে হাজার শব্দ। কপালে বয়ে যাওয়া এক গুচ্ছ চুল মাঝে মাঝে চোখে এসে পড়ছে, কিন্তু ধূসর তাতে কিছু মনে করছে না। এমন সময় পেছন থেকে এসে রাফিদ ধীরে ধীরে ধূসরের কাঁধে হাত রাখে। এখানে কি করছিস ধূসর? এই নীরবতা তো তোর জন্য নয়। ধূসর কিছু বলে না, বরং চোখ এখনো বাগান বাড়ির দিকে, যেন ওই বাড়িটার ইট পাথরের ফাঁকেও সে ইচ্ছের নিঃশ্বাস খুঁজছে। রাফিদ একটু থেমে আবার বলে, সব ভুলে যা রে, তুই এখনো ওর জন্য নিজের ভিতরের শান্তিগুলো পুড়িয়ে ফেলছিস। আজ তো তোর নিজের দিন, তোর জীবনের সবচেয়ে বড় পাওনা।
তুই নিজেই তো বলতি যদি কখনো ইচ্ছে তোর হয় তাহলে জীবন শুরু হবে নতুন করে। ধূসর ধীরে মুখ ঘুরায়, মুখে হাসির কোনো রেখা নেই, কিন্তু চোখে নিঃসম দৃঢ়তা। নিচু গলায় বলে, জীবন শুরু হবার কথা ছিল ওকে নিয়ে, আর এখন শুরু নয়, আমি শেষ দেখতে এসেছি রাদীপ। রাফিদ চুপ করে যায়। এই মুহূর্তে কিছু বলার থাকে না, কেবল সূর্যের প্রথম রশ্মি তখন ছাদের এক কোণে এসে পড়ে, আর ধূসর আকাশের দিকে তাকিয়ে, ঠিক যেমন একজন সৈনিক চায় আকাশ তার যুদ্ধের সাক্ষী হোক। শেষের আগ মুহূর্তে হয়তো শান্তি নেই, তবে যুদ্ধ থামেনি, তাও ইচ্ছুঘুরির জন্য। ধূসর গভীর মুখে পা ফেলে নিচে নামার সিঁড়ির দিকে এগিয়ে যায়, রাফিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি উপেক্ষা করে। প্রতিটি ধাপে ধূসরের পায়ের ভার যেন মেঝেতে ধ্বনি তুলছে, যেন আগমনের বার্তা দিচ্ছে। পেছনে রাফিদ দাঁড়িয়ে থাকে নীরবে, ধূসর পকেটের দু হাত ঢুকিয়ে শান্ত অথচ দৃঢ় ভঙ্গিমায় একে একে ধাপ পেরিয়ে আসে, যেন এক সৈনিক যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। নিচতলায় বসার ঘরে আলো হালকা কমিয়ে রাখা, অস্থির বাতাস যেন চারপাশে থমকে গেছে। সেখানে আগে থেকে বসে আছে চিহ্ন, তৌফ, ধূসরের বাবা এবং চাচা, সবার মুখে একই ধরনের অস্থিরতা, চাপা টেনশন। ঘরের মাঝখানে একটা সোফায় বসে আছে রোকসানা, কোলে গুটিয়ে রাখা একটি ছোট শরীর, ইচ্ছে, চোখ বন্ধ, মুখে নিস্তেজ ভাব, যেন একটাই নাম এখন সবার চিন্তার কেন্দ্রবিন্দুতে, ইচ্ছে। ধূসর ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়, তার চোখে পড়ে রোকসানার কোলে নিঃসার পড়ে থাকা ইচ্ছের মুখ। ধূসরের দৃষ্টি ঠান্ডা, কিন্তু ভেতরের ঝড় যেন দুই চোখে স্পষ্ট। এই এক পলকের দৃষ্টিতে জমে থাকা হাজারটা অনুভূতির ছায়া পড়ে। চারপাশ নিস্তব্ধ, কারো কোনো শব্দ নেই। ধূসর তাকিয়ে থাকে নির্বাক, অচঞ্চল, যেন এই মুহূর্তে পৃথিবীর বাকি সব অনুপস্থিতি, কেবল ইচ্ছে আর সে মুখোমুখি। নিঃশব্দে ধীর পায়ে ধূসর রোকসানার সামনে এসে দাঁড়ায়, যেন পৃথিবীর সমস্ত ব্যস্ততা, উত্তাপ আর গর্জন থেমে গেছে ঠিক এই এক মুহূর্তের জন্য। সোফায় বসে থাকা রোকসানার চোখে তখনও উদ্বেগ, ক্লান্তি আর একরাশ মাতৃত্বের উৎকণ্ঠা। ধূসর কোনো শব্দ না করে ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে রোকসানার ঠিক সামনে, যেন নিজেকে সম্পূর্ণভাবে তুলে দেয় রোকসানার স্নেহের ছায়ায়। তারপর খুব আলতো করে সাবধানে, যেন ভাঙ্গা কাচের মতো স্পর্শ করছে ধূসর রোকসানার দু হাত নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। সেই মুঠোর মধ্যে অসীম সম্মান, মমতা আর হৃদয়ের এক নিঃশব্দ কাঁপন। মা আর ছেলের সম্পর্ক অনেক সময়ই নীরবতার মধ্যে গভীর হয়ে ওঠে, আর এই মুহূর্তে সেই নীরবতার শ্রেষ্ঠ প্রকাশ। ধূসরের মায়াবী চোখ রোকসানার চোখে চেয়ে থাকে এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর কাপা গলায় বলে ওঠে, আমি কথা রেখেছি মামনি। আগে জেদ ছিল, জিততে চাওয়া ছিল, কিন্তু আজ এটা নিখাত ভালোবাসা, খাঁটি, নির্মল, নিঃশর্ত ভালোবাসা। রোকসানা কোনো শব্দ করে না, শুধু চোখ ভিজে উঠে মুহূর্তে। রোকসানার মনে হয় ধূসর সেই ছোট্ট ছেলেটি, যে খেলার জন্য রাগ করে গাল ফুলিয়ে বসে থাকতো, যে রাতে জেগে উঠে মামনির কোলে মুখ গুজে ঘুমাতে চাইতো। সেই ধূসর যেন ফিরে এসেছে আবার, আরও পরিণত হয়ে, আরও ভালোবেসে। রোকসানা ধীরে ধীরে ধূসরের হাত দুটো নিজের বুকে টেনে নেন, একবার নয় দুইবার পর পর চুমু খায় সেই হাতের উপর। তারপর নিজের কপালের কোঁচা সোজা করে ধূসরের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলেন, আমি জানি তালুকদার আব্বা, তুমি কখনো ভুল করতে পারো না, আমাদের গর্ব আর আমার ভরসা। ধূসর এইবার নীরবে উঠে দাঁড়ায়। চারপাশ তখনও শোরগোল, কান্না, উদ্বেগ জর্জরিত পরিবেশ, কিন্তু ধূসরের চোখে তখন শুধুই এক জেদ, এক চিলতে দেরিও যেন আর সহ্য হচ্ছে না তার। সোজা এগিয়ে গিয়ে রোকসানার কোলে শুয়ে থাকা ইচ্ছেকে এক ঝটকায় নিজের বাহুতে তুলে নেয় ধূসর। সকলের চক্ষু চড়ক গাছ, যেন এই দৃশ্য কেউ কল্পনাও করেনি। রোকসানা প্রথমে কিছু বলতে গিয়েও থমকে যান। ছেলের চোখে যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানে তার ক্ষমতা পর্যন্ত যেন তুচ্ছ। লজ্জা, ভয় আর বিস্ময়ে চুপ করে থাকেন তিনি। আর সেই মুহূর্তে বাড়ির অন্যরা, বিশেষ করে আত্মীয় স্বজন, চোখ বড় করে তাকিয়ে থাকে, কারো মুখে কোনো শব্দ নেই। ধূসরের বাহুতে থাকা ইচ্ছে যেন এক মুহূর্তে
জ্বলে উঠে লজ্জায়, মুখের চারপাশ রক্তিম হয়ে যায়। বাবার সামনে, চাচাদের সামনে এভাবে ইচ্ছে ছটফট করতে থাকে ধূসরের হাত থেকে বেরিয়ে যেতে। শরীর গুটিয়ে নেয় লজ্জায়, ফিসফিস করে গলা নামিয়ে বলে ওঠে, নামিয়ে দিন অসভ্য পুরুষ, প্লিজ, সবাই দেখছে। এর বিপরীতে ধূসর শুধু ইচ্ছের দিকে মুখ নামিয়ে বলে, রেড স্ট্রবেরি, অসভ্যতামির কিছু না করতে অসভ্য হয়ে গেলাম। তাহলে আজকে 27 বছরের ধৈর্যের সীমানা পার করি। ধূসরের ঠান্ডা নির্ভার কণ্ঠে এমন জেদ যেন বাতাস কাঁপিয়ে দেয়। ইচ্ছে চুপ করে যায়, তার হৃদয় জুড়ে তখন কেবল ধূসরের উষ্ণ নিঃশ্বাস, কণ্ঠের ভয়াবহ স্থিরতা আর চারপাশে থমথমে পরিবেশ। ধূসর নিজের বাহুতে ইচ্ছেকে শক্ত করে আগলে ধরে দৃঢ় পায়ে মির্জাবাড়ির বাইরে পা বাড়ায়। চোখে মুখে বিস্ময়, আনন্দ ছায়া নিয়ে উপস্থিত সবাই একে একে পেছনে সরে দাঁড়ায়। কেউ কিছু বলতে চায়, কেউ চুপ করে নিঃশ্বাস চেপে রাখে। হঠাৎই পেছন থেকে একটি কণ্ঠস্বর ধূসরকে থামিয়ে দেয়। ইয়ানের তালুকদারের গম্ভীর কণ্ঠ, চোখ জ্বলছে অভিমানে, অথচ কণ্ঠে ভয় করে এক ধরনের পিতৃস্নেহ আর অপার নিয়ন্ত্রণের সুর। সাফিয়াকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ ধূসর? ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখো, আমি এখনো জীবিত, ঠিক আছে? ধূসর দাঁড়ায় না, পেছনে ফিরে তাকায় না একবারও, সামনের দিকে তাকিয়ে কণ্ঠ নীরব অথচ সীমিত। আপনার সাফিয়া এখন তার স্বামীর কোলে চেপে শ্বশুর বাড়ি যাচ্ছে, আর সে স্বামী আমি। আপনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আমি যা নিতে এসেছিলাম তা নিয়েই ফিরছি আমার ইচ্ছেকে। শব্দগুলো যেন ছুরি হয়ে বাতাসে ছেদ করে যায়। এক মুহূর্তে মুখ থুবড়ে পড়ে সব কর্তৃত্ব, সব অহংকার। আর ধূসর, সে এক হাতে ইচ্ছেকে বুকের সাথে চেপে ধরে, অন্য হাতে সময়কে থামিয়ে দেওয়ার মতো দৃঢ়তায় মির্জাবাড়ির গেট পেরিয়ে যায়। শীতল সকালের বাতাসের রক্তের তাপ ছুঁয়ে যায় যেন, আর ইচ্ছে কেবল ধূসরের বুকে ধ্বংসাত্মের স্পন্দনে মাথা গুঁজে থাকে। কিছুক্ষণ পর মির্জাবাড়ির ধুলো উড়িয়ে কালো মার্সিডিজ বেঞ্চে ছুটে চলে রাস্তার বুক চিরে। ঘূর্ণয়মান চাকা যেন আজ কোনো গন্তব্য নয়, বরং কোনো অদৃশ্য প্রতিজ্ঞার দিকে ধাপমান। বজ্রকণ্ঠে চালকের আসনে বসে ধূসর, মুখে কোনো আবেগ নেই, চোখে স্থির দৃষ্টি। সামনের রাস্তা যেন তার প্রতীক, আর সময় যেন প্রতিযোগী। কোনো গান নেই, কোনো কথা নেই, শুধু ইঞ্জিনের গর্জন আর ধূসরের নিঃশব্দ প্রতিজ্ঞা। গাড়ির ভেতর ধূসরের পাশে সিটে বসে ইচ্ছে, জানালার কাছ নামিয়ে দিয়েছে। সকালের কোমল হাওয়ায় তার এলোমেলো চুল উঠছে। ইচ্ছে জানালার বাইরে মুখ বের করে চোখ বন্ধ করে রেখেছে, এমনভাবে যেন একটুখানি মুক্তি খুঁজছে। হাওয়ার পরশে নিজেকে হারিয়ে দিতে চাইছে, কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই মুহূর্তগুলোর চিত্র, যখন সব উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। ধূসর ভাইয়ের মুখ, তার কঠোর চোয়াল আর গভীর চোখ, তার বলা প্রতিটি শব্দ যেন এখনো কানে বাজে। অন্যদিকে বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে তৃণ্য, রাফিদ আর তোপ ধূসরের এমন প্রতিজ্ঞার কথা শুনে একসাথে হেসে ওঠে। তোপ তো খুশিতে শীষে বাজিয়ে ফেলে। তৃণ্য মুচকি হেসে বলে, এই তো আমাদের ধূসর, প্রেমিকের ছায়ায় যোদ্ধা। অন্ধকার ঘরের ভেতরে ঈশিতাকে দেওয়ালের সাথে চেপে ধরেছে তৃণ্য। আলো বলতে শুধু জানালা দিয়ে আসা এক টুকরো হালকা হলুদ আলো, যা ঈশিতার মুখে পড়ে তার লজ্জা মাখা অভিব্যক্তিকে স্পষ্ট করে তোলে। ঈশিতার চোখের পাপড়ি ভারী, ঠোঁট কাঁপে অল্প, নিঃশ্বাস যেন গভীর হয়ে এসেছে। তৃণ্য গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশিতার চোখে। এক হাতে ঈশিতার কোমর শক্ত করে ধরে, আর এক হাতে চিবুকটা আলতো করে তোলে। তুমি জানো না কতটা কষ্ট হচ্ছে আমার। তৃণ্যের গলা ভারী হয়ে আসে। ধূসর আমার আগে বিয়ে করে ফেললো, এটা আমি মেনে নিতে পারছি না জান। আমার রক্ত গরম হয়ে যায় যখন ওদের একসাথে দেখি। আমি আর সইতে পারছি না, আমি আর লুকিয়ে থাকতে পারবো না। বলেই তৃণ্য ঈশিতার গালে ঠোঁট ছুঁয়ে দেয় গভীরভাবে, ঠোঁটের কোণে এক তৃষ্ণার ছোঁয়া, অথচ গভীরে এক রকম যন্ত্রণা লুকিয়ে। ঈশিতা চমকে ওঠে, তারপর ধীরে ধীরে তৃণ্যকে জড়িয়ে ধরে। হাত দুটো তৃণ্যের পিঠে গিয়ে থামে, যেন সেই জ্বালাটুকু ভাগ করে নিচ্ছে। তৃণ্যের নিঃশ্বাস এবার ঈশিতার কানের পাশে এসে থামে। আমি খুব দ্রুত ধূসরকে সব বলতে চাই, জানিয়ে দিতে চাই আমাদের কথা। আমি আর অপেক্ষা করতে পারছি না। ঈশিতা এবার ঠোঁটে আঙ্গুল তুলে চুপ করিয়ে দেয় তৃণ্যকে। চুপ,
গলায় মায়া মেশানো সুর। আমার পরীক্ষা শেষ হোক না আগে, আর কদিনই তো, তারপর আপনি বাড়িতে প্রস্তাব দিন। আম্মু আব্বু যখন জানবে আপনি আমার পাশে চিরদিন থাকতে চান, তখন না হয় সবকিছু নতুন করে শুরু হবে। তৃণ ধীরে ধীরে ঈশিতার আঙ্গুল নিজের হাতে নিয়ে ধরে রাখে, মাথা নিচু করে বলে, তুই পালিয়ে যাবি না তো? দোসর বা কেউ যদি আমাকে ভুল বোঝে, যদি আমাদের আলাদা করার চেষ্টা করে? ঈশিতা মাথা নাড়ে। আমি আপনার, শুধুই আপনার। কেউ যদি আমাদের ভুল বোঝে, তাতে ভুল প্রমাণ করব আমরা একসাথে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না তৃণ, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। তৃণ তখন ঈশিতাকে আবার জড়িয়ে ধরে, চোখ দুটো বুজে গভীর নিঃশ্বাসে যেন নিজেকে সংবরণ করে। ঘরের অন্ধকার আরো গাঢ় হয়, কিন্তু তাদের ভালোবাসার আবেশ ঘরটা যেন এক গোপন নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, যেখানে শুধু দুটো মানুষের স্পর্শ, প্রতিজ্ঞা আর হৃদয়ের শব্দ শুনতে পাওয়া যায়। এমন সময় বাহির থেকে রুহির চিন্তিত গলা ভেসে আসে। ডাকটা শুনে ঈশিতার ভেতরে হঠাৎ ভয় চেপে বসে, চোখে মুখে ছায়া নামে উৎকণ্ঠার। তৃণ্যর চোখের দিকে তাকে বলে ওঠে চাপা স্বরে, ছেড়ে দিন আমায়, রওনা দিতে হবে। রুহি ডাকছে, কেউ কিছু জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তৃণ্য যেন কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশিতার মুখের দিকে, একটু বেদনার মতো, একটু তৃষ্ণার মতো। তারপর খুব ধীরে, খুব নরম করে ঈশিতাকে জড়িয়ে বাহু থেকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগেই শেষবারের মতো আর একটু শক্ত করে গভীরভাবে আলিঙ্গন করে নেয় ঈশিতাকে, যেন সে মুহূর্তটাই তার চিরকালের হয়ে থাকুক। ঈশিতা একবার চোখ নামিয়ে নেয়, কিছু না বলে নিঃশব্দে সরে যায়, রুহির দিকে হাঁটা দেয়। আর তৃণ দাঁড়িয়ে থাকে অন্ধকারে, বুকের মাঝে ঈশিতার শেষ আলিঙ্গনের উষ্ণতা আগলে রেখে। বেলা গড়িয়ে সন্ধ্যার ছায়া নামছে ধীরে ধীরে। আকাশের বুকে ছড়ানো লালচে আভা যেন কোনো অজানা অশুভ সংকেত দিচ্ছে। সূর্য অস্ত যাওয়ার আগে সেই নিঃশব্দ উত্তেজনা ছড়িয়ে পড়ছে চারদিকে। পাখিরা ব্যাকুল হয়ে ফিরে যাচ্ছে তাদের নিরাপদ নীড়ে। আর হাওয়ার বুকে যেন এক অদ্ভুত ভার, মেঘ যেন ধীরে ধীরে চেপে বসেছে শহরের বুক জুড়ে। গরমের দিন হলেও সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে এসেছে, ঠিক যেন কিছু একটা ঘটতে চলছে। প্রকৃতির এই অদ্ভুত আচরণ টের পায় না সবাই, তবে যারা মন দিয়ে অনুভব করে তাদের কাছে এই বদলে যাওয়া সন্ধ্যা যেন কোনো অশনি সংকেত। মহাসড়কে সারি সারি যানবাহনের শব্দের মাঝে একটানা হর্নের আওয়াজের মাঝখানে সেতে পড়ে নিস্তব্ধতা। ঠিক সেই কোলাহলের মাঝে কালো রঙের মার্সিডিজ বেঞ্চ ছুটে চলছে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। গাড়ির কাচ খোলা রাখা, বাইরের আলো প্রতিফলিত হয়ে যেন ভেতরের অন্ধকারকে আরও গাঢ় করে তোলে। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটির চোখে স্পষ্ট একটা লক্ষ্যভেদী দৃষ্টি, চোখ জোড়া স্থির, ঠোঁট চেপে ধরা, যেন মন জুড়ে গুমড়ে উঠেছে একটা প্রতিজ্ঞা। ধূসর এক হাতে স্টার্টিং ধরে নিঃশব্দে ড্রাইভ করছে, অন্য হাতে ইচ্ছেকে আলতোভাবে জড়িয়ে রেখেছে বুকের সাথে, যেন একটুকু না নড়ে। ইচ্ছে গুটিসুটি মেরে ধূসরের বুকের উপর ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের ভারে ধূসরের বুক ধাক্কা দিচ্ছে নরম তালে। গাড়ির মধ্যে কেবল ইঞ্জিনের মৃদু গড়গড় শব্দ, আর মাঝে মধ্যে বাইরে থেকে আসা ঝিরঝির হাওয়ার শব্দ। ধূসর ড্রাইভ করছে চোখের সামনে, অথচ মন বারবার চলে যাচ্ছে ইচ্ছের দিকে। চোখ বারবার এক পলক ইচ্ছের মুখের উপর থামে, যেন নিশ্চিত হতে চায় এই মেয়ে এখন তার, শুধু তার। নিজের চোখের সামনে থাকা এই অস্তিত্বটুকু এতটাই দামি যে বারবার না তাকিয়ে যেন নিজেকে স্থির রাখতে পারছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধূসর, কেবলমাত্র নিজের ভেতরের সংশয় আর অব্যক্ত ভয়গুলো সামলে নেওয়ার জন্য। রাস্তাটা ফাঁকা, মাঝে মধ্যে দু একটা গাড়ি হুশ করে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু ধূসরের মন খালি একটাই কথা ঘুরছে, ইচ্ছে এখন নিরাপদে আছে। যতক্ষণ সে আছে কেউ কিছুই করতে পারবে না তাকে। বেশ কিছুটা সময় এভাবে যাওয়ার পর ধীরে ধীরে গাড়িটি থামে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান তড়িঘড়ি করে এগিয়ে আসে।
জানালা দিয়ে ধূসরকে দেখে সালাম ঠেকে গেট খুলে দেয় দ্রুত। ভারী গেটের শব্দে ইচ্ছে একটু নড়ে ওঠে, তবে পুরোপুরি জাগে না। ধূসর এক ঝলক তাকায় ইচ্ছের দিকে, মুখে মৃদু শান্তির ছায়া, চোখে এক ধরনের শীতল তীক্ষ্ণতা। গাড়ি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে তালুকদার বাড়ির অন্ধকার ছায়াময় আঙ্গিনার নলে মনে হয় এই বাড়ির বাতাস পর্যন্ত রহস্য জমে আছে, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। অন্যদিকে ইচ্ছে আবার নড়ে চড়ে উঠে ধূসরের বুকের মধ্যে মুখ গুজে দেয়। হাতের মুঠোয় ধূসরের শার্টটা আঁকড়ে ধরে ঘুমের ভেতরেই যেন আরো গভীর আশ্রয় খুঁজে। নিঃশ্বাসগুলো ভারী, মুখে প্রশান্তি, তবুও শরীরের ছোট ছোট নড়াচড়া বোঝা যায়। ইচ্ছে গভীর ঘুমের মাঝেও ধূসরকে অনুভব করছে। এক মুহূর্তের জন্য যেন ধূসরকে ছেড়ে দিতে চায় না। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছের দিকে, চোখে প্রশ্রয় মাখা মায়া। হাতটা বাড়িয়ে ইচ্ছের কপালে চুল সরিয়ে দেয়, তারপর আলতো করে গালটা ছুঁয়ে বলে,